আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহিন স্যার ইংলিশ মজার ধারাবাহিক আয়োজনে এবং সাধারণ জ্ঞানের আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আমি আপনাকে পাকিস্তান সম্পর্কে সংক্ষিপ্ত কিন্তু অনেক তথ্যবহুল রিচ একটা ক্লাস উপহার দিতে যাচ্ছি। আমরা দেশ পরিচিতিমূলক ক্লাস করছি গত কিছুদিন ধরে এবং এই ধারাবাহিকতায় আমরা ভারত সম্পর্কে জেনেছি, নেপাল সম্পর্কে জেনেছি। আজকে পাকিস্তান সম্পর্কে জানবো এবং পাকিস্তান সম্পর্কে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমাদের জানতে হয় সেগুলোই জানবো। এবং অবশ্যই এই ক্লাসটি আপনি শেয়ার করে দিন। আপনি এই মুহূর্তে যারা আছেন ক্লাসটি দেখছেন, ক্লাসটি শেয়ার করে দিন, কারণ সবসময় বলি যে আপনাদের একটা শেয়ার আমাদের আরও অনুপ্রাণিত করে বেটার একটা ক্লাস নিতে। সো চলুন শুরু করি। আজকে পাকিস্তান সম্পর্কে আমরা জানবো। পাকিস্তান এই দেশটা আমাদের মানে এক সময়ের আত্মীয়, ঠিক আছে, এক সময়ের ভাই বলা যায়, এক সময়ের আত্মীয় বলা যায়। তবে এখন মানে এটা নিয়ে বেশ আমরা দ্বিমুখী অবস্থানে, মানে কি বলে, দুই ভাগে বিভক্ত হয়ে আমরা অবস্থান করি, তাই না, পাকিস্তানের প্রশ্নে। তো আমরা আমাদের ওই প্রশ্নে যাব না, আমাদের পরীক্ষায় যে জায়গাটুকু প্রয়োজন আমরা জাস্ট ততটুকুই জানবো। তো প্রথমেই পাকিস্তানের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা একটু জেনে নিব। পাকিস্তান একটা সময় আসলে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এগুলো আলাদা কোনো দেশ ছিল না, পুরো ভারত মিলেই একটা দেশ ছিল। এবং যখন ভারত মিলেই একটা দেশ ছিল তখন আসলে এই পুরো উপমহাদেশের ইতিহাস একটা ইতিহাসই ছিল। তো যাই হোক, সেখানে একটু পরে যাচ্ছি। ভৌগোলিক অবস্থানটাকে দেখি। এটা হচ্ছে পাকিস্তানের জাতীয় পতাকার ছবি আর এটা হচ্ছে পাকিস্তানের ম্যাপের ছবি। পাকিস্তান দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। ব্যাপারটা কেমন হলো কথাটা? দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত। ধরে নেন এটা হচ্ছে একেবারে একটা আয়তাকার এশিয়া আমি আঁকালাম। এই উপরের দিকটা হয় উত্তর, নিচের দিকটা হয় দক্ষিণ, এই পাশেরটা হয় পূর্ব আর এই পাশ হয় হচ্ছে পশ্চিম, তাই না? তো এই চারটা দিক বাদেও এইখানে কিন্তু একটা দিক আছে, এইখানে একটা দিক আছে, এইখানে একটা দিক আছে, এইখানে একটা দিক আছে। এই দিকগুলোর আলাদা আলাদা নাম আছে, তবে স্বাভাবিকভাবে এই জায়গাটাকে আমরা বলি এটা দক্ষিণ এবং একই সঙ্গে পূর্ব। তার মানে এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব। ঠিক এর বিপরীতে যে জায়গাটা সেটা হচ্ছে, এটা যদি দক্ষিণ আর পূর্ব হয় তাহলে এটা কি হবে দেখেন তো, পশ্চিম উত্তর, যাকে আমরা সংক্ষেপে উত্তর পশ্চিম বলি, তাই না? আর এই জায়গাটার নাম কি হবে তাহলে? দক্ষিণ পশ্চিম, আর এটা হবে উত্তর পূর্ব, অর্থাৎ দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম। এইবার এই এশিয়া মহাদেশের আমরা কোথায় অবস্থিত? দক্ষিণে অবস্থিত। এই দক্ষিণে অবস্থিত, কিন্তু এই দক্ষিণের এই দিকে অর্থাৎ এই দিকে পাকিস্তান অবস্থিত, ঠিক আছে? তো যাই হোক, এটা এত মানে গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি যদি ভূগোল বা ম্যাপ বুঝে থাকেন তাহলে এই অবস্থানগুলো খুব সহজ আপনার কাছে, আর যদি ম্যাপ না বোঝেন তাহলে এটা আপনার কাছে জটিল। আরেকটা কথা বলি, যারা নতুন নতুন সাধারণ জ্ঞান শিখতে এসছেন, সাধারণ জ্ঞান পড়বেন বলে ভাবছেন, সাধারণ জ্ঞান প্রস্তুতি শুরু করেছেন, তারা অবশ্যই আপনার রুমে, আপনার পড়ার টেবিলে অন্তত দুটি ম্যাপ রাখবেন। একটি হচ্ছে বিশ্বের ম্যাপ অর্থাৎ আন্তর্জাতিক ম্যাপ, আর আরেকটি হচ্ছে বাংলাদেশের ম্যাপ। বাংলাদেশের ম্যাপের মধ্যেও আলাদা আলাদা বিভিন্ন ধরনের ম্যাপ পাওয়া যায়, তবে এখন কিছু ম্যাপ পাওয়া যায় যেখানে একই সঙ্গে বিভিন্ন ধরনের তথ্যগুলো থাকে। তো এই ম্যাপগুলো অবশ্যই আপনার দুটি ম্যাপ সাথে থাকা উচিত। সুমনা শারমিন রিমি সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম, আশা করি আপনি ভালো আছেন। তাহলে আরও যারা আছেন আমি আরেকবার বলি, যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিন। ছিলাম পাকিস্তানের ভৌগোলিক অবস্থানে। তাহলে এই হচ্ছে পাকিস্তানের ভৌগোলিক অবস্থান। পাকিস্তানের এই পাশে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে ভারত, এই পাশে ভারত, এই পাশে চীন, আর এই পাশে হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে? তাহলে পাকিস্তানের স্থলসীমা আছে
তিনটি রাষ্ট্রের সাথে, একটা হচ্ছে ভারতের সাথে, একটা হচ্ছে চীনের সাথে, আর একটা হচ্ছে আফগানিস্তানের সাথে। কোন রাষ্ট্রের সঙ্গে সীমারেখার নাম কি সেটা আমরা একটু পরে দেখব। তবে পাকিস্তানের প্রদেশ সম্পর্কে একটু জেনে নিই। পাকিস্তানের প্রদেশ চারটি। পাকিস্তানের প্রদেশ চারটি কি কি? নাম্বার 1 সিন্ধু। পাকিস্তানের একটা প্রদেশ হচ্ছে সিন্ধু। দ্বিতীয় প্রদেশ হচ্ছে পাঞ্জাব। তৃতীয় বা 3 নম্বর প্রদেশ হচ্ছে বা তৃতীয় প্রদেশ হচ্ছে খাইবার পাখতুনখোয়া। খাইবার পাখতুনখোয়া। এবং চতুর্থ প্রদেশটি হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তান। বেলুচিস্তান, ঠিক আছে। এই চারটি প্রদেশ নিয়ে পাকিস্তান গঠিত। এছাড়া কেন্দ্রশাসিত দুটি অঞ্চল আছে। ভারতেরও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল আমরা দেখেছিলাম 8টি। তো পাকিস্তানের কেন্দ্রশাসিত অঞ্চল দুটি। কেন্দ্র শাসিত অঞ্চল। পাকিস্তানের কেন্দ্রশাসিত অঞ্চল কটি বললাম? দুইটি। একটি হচ্ছে আজাদ কাশ্মীর, আজাদ কাশ্মীর, এবং দ্বিতীয়টি হচ্ছে গিলগিট। গিলগিট ও বালুচিস্তান বলে ওই জায়গাটাকে। তো এই হচ্ছে পাকিস্তানের প্রশাসনিক বিভাগ। তাহলে পাকিস্তানের 4টি প্রদেশ আর কেন্দ্রশাসিত অঞ্চল দুটি, ঠিক আছে। এবার আমরা পাকিস্তানের ভৌগোলিক অবস্থান তো জেনে নিলাম। এবার পাকিস্তানের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আমাদের কিছু তথ্য জানতে হবে। দেখেন 1947 সালের পূর্ব পর্যন্ত 1947 সালের পূর্ব পর্যন্ত ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি দেশের ইতিহাস মূলত একই ইতিহাস। অর্থাৎ 1947 সালের পূর্বে যা ভারতের ইতিহাস তাই পাকিস্তানের ইতিহাস, যা বাংলাদেশের ইতিহাস তাই ভারতের ইতিহাস, ঠিক আছে। তার মানে যেহেতু একই দেশ ছিল। এরপর 1971 সাল পর্যন্ত, 1947 সালের পর 1971 সাল পর্যন্ত এই সময়টা পাকিস্তানের ইতিহাস মানেই বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস মানেই পাকিস্তানের ইতিহাস, ঠিক আছে। তো এই সংক্ষিপ্ত ইতিহাসে তাহলে আমরা কি দেখব? পাকিস্তান পুরো ভারতবর্ষ যখন একটা রাজ্য ছিল, একটা দেশ ছিল। আমরা প্রাচীন যুগে দেখেছি 4টি প্রধান রাজবংশ ছিল, মৌর্যগুপ্ত, পাল, সেন। এবং এরা মানে কখনো পুরোটা, কখনো অল্প, কখনো কমা বাড়া হয়েছে, বাট মূলত এই ভারতবর্ষের মূল রাজবংশ ছিল এই 4টি। এরপরে আসে মধ্যযুগ, মুসলিম ইতিহাস। মধ্যযুগের মুসলিম ইতিহাস 1200 সালের দিকে শুরু হয় তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে। 1192 সালে মোহাম্মদ ঘুরির হাত ধরে এই উপমহাদেশে ইসলামের মানে আফগান পার হয়ে পাকিস্তান থেকে ভারতবর্ষের যে ভূখণ্ড, এখানে ইসলামের প্রভাব বিস্তার হয়, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এবং এই মুসলিম সাম্রাজ্য মোটামুটি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সালতানাত যুগ, যেখানে শাসকরা 1206 থেকে 1526 পর্যন্ত শাসকরা নিজেদের সুলতান বলে পরিচয় দিতেন। তাহলে এই জায়গাটাকে আমরা বলি সালতানাতের যুগ। এরপরে 1526 সাল থেকে মোটামুটি একেবারে 1757 পলাশী যুদ্ধ পর্যন্ত এই সময়টাকে মোটা দাগে বলা হয় মুঘল আমল। তো মোটা দাগে কেন বললাম? কারণ মুঘল আমলের ভিতরেও মুঘলদের শেষ সময়ে বাংলার এই অঞ্চলে বাংলা যারা শাসন করত তারা নিজেদেরকে আবার নবাব বলে পরিচয় দিতেন, এবং এরই পরিসমাপ্তি ঘটে নবাব সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধের মাধ্যমে। এবং আনুষ্ঠানিক মানে পরিসমাপ্তি ঘটে মীর কাসিমের বক্সারের যুদ্ধের মাধ্যমে 1764 সালে। তো এই হচ্ছে পুরো মানে ইতিহাস, মানে একই ইতিহাস আমাদের 3 দেশের। এরপরে আমরা 1757 সালে দেখি যে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে, যেটা 1947 সাল পর্যন্ত চলে। তো 1757 থেকে 1947 সাল পর্যন্ত যে ঘটনা প্রবাহ,
তার একটা দিকের ক্লাস আমি আপনাদের সামনে নিয়েছিলাম, যে ব্রিটিশ আমলের বিভিন্ন সিদ্ধান্ত সংস্কার, অর্থাৎ ব্রিটিশ শাসকরা এসে আমাদের এই দেশে গুরুত্বপূর্ণ কি কি সিদ্ধান্ত নিয়েছিল এবং কি কি সংস্কারগুলো তারা করেছিল। যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, যেমন দ্বৈত শাসন ব্যবস্থা, যেমন সতীদাহ প্রথা রহিত এর একটা সংস্কার। তো এরকম সিদ্ধান্ত সংস্কারগুলো পড়েছিলাম। আমরা অন্য একটি ক্লাসে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন যেগুলো সশস্ত্র বা নিরস্ত্র সেগুলো নিয়ে একদিন পড়বো ইনশাল্লাহ। তো আজকে ওইদিকে যাব না, 1947 সালের এই জায়গার একটু আগে থেকে আমরা পাকিস্তানের ইতিহাসটা শুরু করব। ঠিক আছে, দেখেন তাহলে প্রথমেই যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব 1939। তো দ্বিজাতি তত্ত্ব এটা আমরা বহু শুনেছি আমাদের জীবনে, আমাদের শিক্ষা জীবনে। আরেকবার পরিষ্কার হয়ে যায় যে দ্বিজাতি তত্ত্ব কি, কে উত্থাপন করেছিলেন, এর মাধ্যমে আসলে কি ঘটেছিল সেই ব্যাপারটা আমাদের জানা দরকার। কারণ ভারত পাকিস্তান অথবা পাকিস্তান বাংলাদেশ অথবা পাকিস্তানের জন্ম পড়তে গেলে অথবা বাংলাদেশের জন্মের ইতিহাস পড়তে গেলে অবশ্যই আপনাকে প্রথমে দ্বিজাতি তত্ত্ব জানতে হবে। তো দ্বিজাতি তত্ত্ব কি আমি একটু লিখেছি আপনাদের জন্য, যেন ক্লাসটি শেষেও আপনি আরেকবার পড়ে নিতে পারেন যে হোয়াট ইজ টু নেশনস থিওরি, দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব আসলে ভারতীয় উপমহাদেশের মূলত মুসলিম এবং হিন্দুদের দুটি জাতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে দ্বিজাতি তত্ত্বে। এবং সেখানে দেখা যাচ্ছে জাতি দুটি ভিন্ন জাতি, যাদের কি কি ধর্ম, সংস্কৃতি, সামাজিক রীতি, মূল্যবোধ, ইতিহাস সবই পরস্পর পৃথক, তাই তাদের আলাদা জাতীয় সত্তা আছে। কাদের? হিন্দুদের যেমন আলাদা জাতীয় সত্তা আছে, ঠিক তেমনি মুসলমানদেরও আলাদা জাতীয় সত্তা আছে। এবং এক দেশ বা এক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তারা নিরাপদ নয় এবং তাদের স্বতন্ত্রভাবে নিজেদের বিকশিত করতে পারবে না। ব্যাপারটা কি বুঝলেন? ব্যাপারটা হচ্ছে এই ভারতীয় উপমহাদেশে অনেক অনেক জাতি, অনেক ধর্মবর্ণের লোক বাস করে। তার মধ্যে প্রধান দুটি ধর্মীয় গোষ্ঠী হচ্ছে, একটি হচ্ছে হিন্দু আর আরেকটি হচ্ছে যারা খ্রিস্টপূর্ব 15 শব্দে এই অঞ্চলে এসেছিল ইরানের ওই অঞ্চল থেকে, যাদের পূর্বপুরুষ। আর আরেকটা হচ্ছে মুসলিম, যারা কনভার্টেড মুসলিম এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত মুসলিম। দুই ধরনের মুসলিম আছে। আমরা এই উপমহাদেশে যারা মুসলমান বসবাস করি ভারতীয় উপমহাদেশে, তাদের অরিজিন দুই ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ধরেন আরব, আফগানিস্তান, ইরান, ইরাক, এই অঞ্চল থেকে আমাদের এই দেশে মানে ভারতীয় উপমহাদেশে এসেছে। এই আসারও দুইটি কারণ ছিল, বিভিন্ন কারণের মধ্যে মূল দুটি কারণ ছিল। একটি হচ্ছে ধর্মীয় কারণ, মানে ধর্ম প্রচারের উদ্দেশ্যে তারা এসেছিলেন। আরেকটা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে এসেছিলেন, এসে এই অঞ্চলে বিয়ে করেছেন, এই অঞ্চলে তাদের সন্তান সন্ততি হয়েছে, বংশ বিস্তার করেছে। এইভাবে আমরা মুসলিম হয়েছি একটা বড় অংশ। তার মানে তারা ধর্ম মানে দুইভাবে একটু চিন্তা করেন, যারা ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসলো তারা এই দেশে এসে ইসলাম ধর্মের প্রচারের মাধ্যমে, হিন্দু ছিল একসময় এই যে মানুষগুলো, তারা ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামের যে ধর্মের যে সাম্য, ইসলাম ধর্মের যে মাধুর্য সেটাতে আকৃষ্ট হয়ে পূর্বে যে ধর্ম দ্বারা তারা নিগৃহীত নির্যাতিত হচ্ছিল সেখান থেকে কনভার্টেড হয়ে মুসলিম হয়। আর আরেকটা শ্রেণী যারা মানে বাণিজ্যিক উদ্দেশ্যে এসেছিল, তারা বসবাস স্থাপন করার মাধ্যমে, বংশবিস্তারের মাধ্যমে মুসলিমদের প্রসার ঘটেছে। তাহলে এই দুইভাবে আমাদের উপমহাদেশে ইসলামের প্রসার ঘটেছে এবং এই কারণে আমরা উপমহাদেশে দুইটি প্রধান জাতি, একটা হচ্ছে হিন্দু আর আরেকটা হচ্ছে মুসলিম। তো দ্বিজাতি তত্ত্বে আসলে বলা হচ্ছে যে এই হিন্দু এবং মুসলিম জাতি দুটি আলাদা, তাদের আলাদা সংস্কৃতি আছে, তাদের ধর্ম তো আলাদা বটেই, এছাড়া তাদের আলাদা সংস্কৃতি আছে, আলাদা উৎসব আছে, আলাদা রীতিনীতি আছে, আলাদা সামাজিক উৎসব আছে। তো এই যেহেতু জাতিসত্তা হিসেবে দুটি আলাদা জাতি, তাই এই দুটি জাতি একই ভূখণ্ডের মধ্যে যদি একই শাসনে শাসিত হয় তাহলে তারা দুজনেই অনিরাপদ মানে নিরাপত্তাহীনতায় যেমন ভুগবে, ঠিক একইভাবে তাদের যে ব্যক্তি স্বাতন্ত্র্যের বিকাশ
সেটিও ঠিকঠাক হবে না। এটা বলছে কারা? যারা এই দ্বিজাতি তত্ত্বের থিওরি এনেছেন তারা। তো এই হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। তো যদি আমি টু দ্য পয়েন্টে বলি যে দ্বিজাতি তত্ত্ব আসলে মূল ভিত্তিটা কি, দ্বিজাতি তত্ত্বের মূল ভিত্তির এক নাম্বার ভিত্তি হচ্ছে ধর্ম, তার মানে ধর্মের ভিত্তিতে দুটি জাতি আলাদা। 2 নাম্বার ভিত্তি হচ্ছে কালচার বা সংস্কৃতি। কালচার বা সংস্কৃতি কি? এর আগে একটি ক্লাসে বলেছি, খাদ্যাভ্যাস, উৎসব, পোশাক, সামাজিক রীতিনীতি, পদ্ধতি, এগুলো হচ্ছে কালচারের বা সংস্কৃতির অংশ। খাদ্যাভ্যাস দেখেন, হিন্দুদের এক ধরনের খাবার খাদ্যাভ্যাস, হিন্দুরা অনেক সময় নিরামিষ ভোজী হয়, হিন্দুদের মানে মাংস খাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের মানে বৈপরীত্য দেখা যায়। এছাড়া উৎসব দুজনের কিন্তু আলাদা। হ্যাঁ, ইসলাম ধর্ম বা মুসলিমের উৎসবের সঙ্গে হিন্দু ধর্মের বা হিন্দুদের উৎসবের মিল নেই, তাই না? দুটি বিপরীতমুখী উৎসবের কথা চিন্তা করেন, একেবারেই দুটি বিপরীতমুখী ধর্মীয় উৎসবের কথা যদি চিন্তা করেন, যখন মুসলিমরা নামাজ আদায় করে, সালাত আদায় করে, তখন একেবারেই নিস্তব্ধ নীরবতার মধ্যে দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে, অথবা যখন জোরে তেলাওয়াত থাকে না, একেবারে মনে মনে উইদাউট সাউন্ড মুসলিমরা ইবাদত করে। ঠিক বিপরীতে অবস্থান করছে হিন্দু ধর্মাবলম্বীরা। হিন্দুদের যখন পূজা হয় তখন অনেক সাউন্ড হয়, সেখানে ঢাক, ঢোল, কাঁসা, অনেক ধরনের বাদ্যযন্ত্র, অনেক নয়েসি একটা পরিবেশে তারা ইবাদত করে। সো এই যে ধর্মীয় উৎসবের ক্ষেত্রেও দুটি একেবারে বিপরীতমুখী জাতি, ঠিক আছে? আবার পোশাকের ক্ষেত্রে দেখেন, মুসলমান যদিও কমন পোশাক আমাদের এখন সবারই হয়তো মানে ধর্মে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা কমন কিছু পোশাক সবাই পরি, কিন্তু স্পেসিফিকভাবে চিন্তা করলে দুজনের পোশাক কিন্তু আলাদা। তারপরে সামাজিক রীতিনীতি, পদ্ধতি, এগুলো আলাদা। এই জন্যে এটা একটা ভিত্তি। 3 নম্বর হচ্ছে ইতিহাস, আরেকটা মূল ভিত্তি। দ্বিজাতি তত্ত্বের ভিত্তি হচ্ছে ইতিহাস। মুসলমান শাসনকালের ঐতিহ্য এবং হিন্দুদের ঐতিহ্য আলাদা। তার মানে কি, একটু চিন্তা করি আমরা, একটু ডিটেল মানে এই ব্যাপারটা বুঝি। দেখেন, আমি শুরুতেই বললাম যে মুসলিম শাসন উপমহাদেশে শুরু হয়েছিল 1200 সালের দিকে, তাই না? তো মুসলিম শাসন শুরু হওয়ার পরে মুসলমানদের এ দেশ বলতে আমি পুরো ভারত বোঝাচ্ছি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ বোঝাচ্ছি। এদেশে কি হয়েছিল, বিভিন্ন মুসলিম আদলের স্থাপত্য গড়ে উঠেছিল, মুসলমানদের আলাদা আইন, আলাদা রীতিনীতি গড়ে উঠেছিল, আলাদা নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ফুটে উঠেছিল। ঠিক তার আগে যখন হিন্দু শাসন ছিল তখন তাদের আলাদা কালচার ছিল। হিন্দু স্থাপত্যের সঙ্গে মুসলিম স্থাপত্যের মিল নাই। হিন্দুদের মানে সামাজিক রাষ্ট্রীয় আইনের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রেই মুসলমানদের বা ইসলামের আইনের মিল নাই। তো এই যে আলাদা আলাদা, মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি দ্বিজাতি তত্ত্ব শুধু কি ধর্মের ভিত্তিতে হলো? শুধুই কি দুটি ধর্ম আলাদা বলেই হয়ে গেল দ্বিজাতি তত্ত্ব? না, শুধু ধর্ম না, তবে ধর্মই মূল কারণ। এই ধর্মের সঙ্গে আরো যে কারণগুলো মানে প্রভাবক হিসেবে কাজ করেছিল সেটা হচ্ছে সংস্কৃতি, ইতিহাস, এগুলো। এর সাথে আরেকটা অপ্রকাশিত মানে মূল ভিত্তি ছিল, সেটা হচ্ছে রাজনৈতিক স্বার্থ। রাজনৈতিক স্বার্থ হচ্ছে এরকম, আমাদের সমাজে এখনো বহু লোক আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে যারা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে, ধর্মীয় আবেগকে পুঁজি করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করে, তাই না? এটা শুধু বাংলাদেশ নয়, এটা মূলত ভারত উপমহাদেশ বা সারা পৃথিবীরই একটা চিত্র। ধরেন আমি ব্যক্তিগতভাবে আমি মানে প্র্যাকটিক্যাল মুসলিম নই, আমি ধরে নিলাম প্র্যাকটিক্যাল মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম নই। আমি নামাজ পড়ি না, আমি ঠিকঠাক রোজা রাখি না, আমি হয়তো আমার সামর্থ্য থাকার পর হজ জাকাত করি না। বাট আমি যখন ভোটে দাঁড়াই, আমি যখন একটা পলিটিক্যাল পার্টি মানে রিফর্ম করি, তখন আমি বলি যে আমি ক্ষমতায় গেলে এই ধর্মের ব্যাপারে এই করব, বা ধর্মের যে অনুভূতি সেগুলোকে পুঁজি করে আমরা আসলে ধর্মের জন্য সেটা করি না, বা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ধর্মের খেদমতের জন্য, ধর্মীয় গোষ্ঠীর উন্নয়নের জন্য করে না, মূলত তারা করে নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য। তো যখন এই যে দ্বিজাতি তত্ত্ব জন্ম হলো, তখন তাদের মনের একটা প্রধান বাসনা ছিল নিজেরা ক্ষমতায় যাওয়া। দেখেন, একটু মানে আরেকটু সামনে থেকে পিছনে যাব আমি। দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করলো কারা বা কে?
দ্বিজাতি তত্ত্বের ঘোষক বা জনক হিসেবে আমরা মোহাম্মদ আলী জিন্নাহকে বুঝি। এবার আমি এই যে বললাম রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, এটা আমি আপনাকে প্রমাণ করে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন, যদি 47 সালে শুধু ভারত নামে একটা দেশের স্বাধীনতা অর্জিত হতো, মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ পুরো এই অঞ্চলটা নিয়ে একটাই দেশ হলো, সেটা ভারত, তাহলে কি মোহাম্মদ আলী জিন্নাহ ক্ষমতায় যেতে পারতেন? রাষ্ট্রের ক্ষমতায় যেতে পারতেন? হয়তো পারতেন, কিন্তু অনেক স্ট্রাগল করতে হইতো, আরো অনেক দীর্ঘ পথ তাকে অতিক্রম করতে হইতো। কিন্তু যখন দুইটা দেশ আলাদা হয়ে গেল, তখন মানে অটোমেটিক্যালি উনি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেলেন, কোনো মানে আর কোনো স্ট্রাগল করতে হইল না তাকে। তার মানে আপনি যদি রাজা হইতে চান, তাহলে একটা রাজ্যে আপনিও রাজা হতে চান, আপনার ভাই, আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবাই রাজা হইতে চায়, তাহলে কি এক রাজ্যে মানে আপনারা সবাই রাজা হইতে পারবেন না? তাহলে রাজ্য আলাদা আলাদা হতে হবে। যখন রাজ্য আলাদা হবে, তখনই না আপনি খুব ইজিলি নিজেকে রাজা হিসেবে প্রতিষ্ঠিত করবেন। ঠিক দ্বিজাতি তত্ত্বের মূলে ছিল আসল মেইন অ্যাকচুয়াল উদ্দেশ্য এটাই, ধর্মবাদ। বাট আমি ধর্মের অনুভূতিকে কাজে লাগাচ্ছি, কেননা আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। যদি আমি ধর্মকে কাজে লাগাই, আমার ভোট পাওয়া সহজ হয়ে যায়। যদি আমি ধর্মকে কাজে লাগাই, আমার লোক ঠকানোকে সহজ করে হালাল করে নিতে পারি। এই জন্য ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে, ধর্মীয় টার্মকে কাজে লাগিয়ে এই দ্বিজাতি তত্ত্বের জন্ম হয়েছিল, মূলত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। ঠিক আছে, তাহলে এবার কে বা কারা দ্বিজাতি তত্ত্ব নিয়ে আসলো এটা একটু দেখি। দ্বিজাতি তত্ত্ব প্রথমে দ্বিজাতি তত্ত্বের রূপরেখা বা মূল রূপ নিয়ে এসেছিলেন সৈয়দ আহমদ খান। স্যার সৈয়দ আহমদ খান, নিশ্চয়ই আপনি নাম শুনেছেন, আলিগড় আন্দোলনের প্রবক্তা। আলিগড় আন্দোলন ব্রিটিশ ভারতে একটি সংস্কার আন্দোলন ছিল। এই আন্দোলন ব্রিটিশদের বিপক্ষে কোনো আন্দোলন নয়, বরং তিনি, স্যার সৈয়দ আহমদ খান, তিনি চেয়েছিলেন মুসলমানদের উন্নয়ন, শিক্ষা দীক্ষায় মুসলমানদের অগ্রগতি যেন হয়, চাকরি বাকরি, শিক্ষা দীক্ষায়, আর্থিক উন্নয়নে মুসলমানদের অগ্রগতির জন্য তিনি আলিগড় কেন্দ্রিক যে আন্দোলন তৈরি করেছিলেন, তাকে বলা হয় আলিগড় আন্দোলন। তো সেই আলিগড় আন্দোলনের প্রবক্তা স্যার সৈয়দ আহমদ খান, তিনিই প্রথম এই দ্বিজাতি তত্ত্বের কথা নিয়ে আসেন। এরপরে সেটি আল্লামা ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ এই ব্যাপারটাকে আরো উজ্জ্বল করেন, এবং মোহাম্মদ আলী জিন্নাহ ফাইনালি এটাকে একটি রাজনৈতিক আন্দোলনে, রাজনৈতিক ধারায় নিয়ে চলে আসেন, যার ফলে ভারত পাকিস্তানের বিভক্তি হয়। দ্বিজাতি তত্ত্বের আসলে গুরুত্বটা কি একটু দেখি। দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার একটা দাবি ছিল দ্বিজাতি তত্ত্ব। তারপরে ঐক্যবদ্ধভাবে ভারতের প্রস্তাবের বিপরীতে আলাদা মুসলিম রাষ্ট্রের যুক্তি প্রতিষ্ঠা করা ছিল এর অন্যতম একটা কারণ বা উদ্দেশ্য বা গুরুত্ব। পরিণামে ভারত এবং পাকিস্তানের জন্ম হয়। তার মানে যদি দ্বিজাতি তত্ত্বের জন্ম না হতো, তাহলে ভারতের জন্ম হতো না, তাহলে পাকিস্তানের জন্ম হতো না, মানে ভারতের জন্ম হতো শুধু একটা ভারত, তাহলে বাংলাদেশেরও জন্ম হতো না। দ্বিজাতি তত্ত্বের কারণেই, দ্বিজাতি তত্ত্বের আবিষ্কারের আবির্ভাবের কারণেই উপমহাদেশে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান নামে তিনটি আলাদা আলাদা রাষ্ট্রের জন্ম হয়েছে। সুতরাং এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে বা অনেকবার প্রশ্ন আসে এবং ভবিষ্যতেও আসবে। সুতরাং এই বিষয়টা, দ্বিজাতি তত্ত্ব নিয়ে আমি যখন একটা পেইড কোর্সে আপনার ক্লাস নিব, তখন কিন্তু এত কথা বলার সময় পাবো না, ঠিক আছে? কারণ তখন অনেক ফাস্ট যেতে হয়। সো এই যে ফ্রি আপনি দ্বিজাতি তত্ত্বের একটা এত সুন্দর ব্যাখ্যা পেলেন, আপনি হয়তো জাস্ট এতদিন এটাই জানতেন দ্বিজাতি তত্ত্ব মানে হিন্দু মুসলমান আলাদা জাতি, এই তত্ত্বের উপরেই দেশ হয়ে গেল। আজকে কিন্তু আর একটু গভীরে জানতে পারলেন। তো অবশ্যই আপনার একটা দায়িত্ব হবে এই ক্লাসটি শেয়ার করে দেওয়া, ঠিক আছে? একটু সামনে যাই। এই হচ্ছে আমাদের দ্বিজাতি তত্ত্বের গুরুত্ব। দ্বিজাতি তত্ত্বের কিন্তু একটা সমালোচনাও হতে পারে। ছোট করে বলি, দ্বিজাতি তত্ত্বের একটা সমালোচনাও আপনি মনে মনে রাখতে পারেন, যদিও ওই জায়গায় পরীক্ষায় আসার মতো না, বাট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপনাকে বলছি যে দ্বিজাতি তত্ত্ব তো হলো ইসলাম মানে মুসলিম এবং হিন্দুর ভিত্তিতে। তো এই উপমহাদেশে ভারতে কি আর কোনো জাতি নাই? হিন্দু মুসলিম বাদে আর কি কোনো জাতি নাই? শিখ নামে আরেকটা বড় জাতি আছে এই ভারতীয় উপমহাদেশে, শিখ আছে, আরো অনেক ধর্মীয় গোষ্ঠী উপগোষ্ঠী আছে। তো তাদেরও তো আলাদা রাষ্ট্র হওয়ার প্রয়োজন ছিল, তাই না?
ব্যাপারটা দ্বিজাতি তত্ত্ব না হয়ে বহুজাতি তত্ত্ব তো হতে পারতো। বহুজাতি তত্ত্ব হলে এই উপমহাদেশে আরো অনেকগুলো রাষ্ট্রের জন্ম হতো। তো বহুজাতি তত্ত্ব কেন নিয়ে আসা হয়নি? ওই যে খালি আমি আমার টুক ভাগ পাইলেই তো আমি রাজা, সুতরাং অন্যকে ভাগ পাইলো অন্যকে পাইলো না, স্বাধীন হলো কি হলো না তাতে আমার দেখার দরকার নাই, আমাকে শাসক হতে হবে, আমাকে দেশের ক্ষমতায় যেতে হবে। সো আমি খালি দ্বিজাতি তত্ত্ব এটা বললেই মুসলমানরা ভাগ হয়ে যাব আর আমি মুসলমানদের নেতা হয়ে যাব, এটাই ছিল মূল কারণ। যদি প্রকৃতপক্ষে আলাদা আলাদা জাতিগুলোকে স্বাধীন করার ইচ্ছা থাকতো, প্রকৃতপক্ষেই আলাদা আলাদা জাতিগুলোকে স্বাধীনতা দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে দ্বিজাতি তত্ত্ব না এনে তারা আনতেন বহুজাতি তত্ত্ব। ঠিক আছে, সো এটা অবশ্যই সমালোচনারও যোগ্য একটা টপিক। যাই হোক, দ্বিজাতি তত্ত্ব ফাইনালি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয় লাহোর প্রস্তাবে 1940 সালের 23 মার্চ। তৎকালীন মুসলিম লীগের যে বার্ষিক অধিবেশন, ওই সময়ে শেরেবাংলা লীগে ফজলুল হক এই দ্বিজাতি তত্ত্বটি উত্থাপন করেন। এবং দ্বিজাতি তত্ত্বের আসলে মূল কথা ছিল যে ভারতের দক্ষিণ পূর্ব মানে বাংলাদেশের এই অঞ্চলটা দক্ষিণ পূর্ব এবং উত্তর পশ্চিম, প্রথমে এই জন্য আপনাকে বলেছি দক্ষিণ পূর্ব আর উত্তর পশ্চিম এই ব্যাপারটা, তো ভারতের দক্ষিণ পূর্ব আর উত্তর পশ্চিম এই যে দুইটি অঞ্চল সংখ্যাগরিষ্ঠ মুসলিম আছে, এদের নিয়ে আলাদা আলাদা রাষ্ট্র মানে আলাদা দুটি রাষ্ট্র তৈরি করা। আলাদা দুটি বলতে ভারত এবং পাকিস্তান, নট ভারত পাকিস্তান বা কি বলে পাকিস্তান বাংলাদেশ, ব্যাপারটা এরকম নয়। এই হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালের 14ই আগস্ট 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 1947 সালের 15ই আগস্ট ভারত নামে দুটি দেশের জন্ম হয়। যদিও বিবিসি এবার এই যে গত আগস্ট গেল, এই আগস্টে বিবিসির একটা রিপোর্টে দেখলাম তারা মানে পাকিস্তান এই যে 47 সালের যে ভারত স্বাধীনতা আইন, এখানে কিন্তু 15 তারিখেই দুটি দেশকে একসঙ্গেই স্বাধীনতা দেওয়া হয়েছিল, কিন্তু পাকিস্তান আসলে ভারতের সাথে একই দিনে নিজেদের স্বাধীনতা দিবস পালন করতে চায় না বলে তারা একদিন আগে নিয়ে গেছে। যদিও এটা নিয়ে বিতর্ক আছে, বাট ওইটা আমাদের মানে দরকার নেই, আমরা জাস্ট এটাই জানবো যে 14ই আগস্ট তারিখটা। এই হলো পাকিস্তানের ইতিহাস। ঠিক আছে, এরপর পাকিস্তানের সীমারেখা সম্পর্কে আপনাকে জানতে হবে। পাকিস্তানের গুরুত্বপূর্ণ কিছু সীমানা আছে যা পরীক্ষায় আসে। এই সীমানা নিয়ে আমরা আগের দু একটা ক্লাসেও পড়েছি আলাদাভাবে। তো প্রথম সীমানাটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। এই র্যাডক্লিফ লাইন হচ্ছে মূলত 47 সালে যখন ভারত পাকিস্তান বিভক্ত হয়, তখন ভারত এবং পাকিস্তানের মধ্যে, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ও ভারত পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এই দুটি দেশের মধ্যে কি সীমানার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। অর্থাৎ এইটা মনে করেন পুরো ভারতবর্ষ, এটা পাকিস্তান আর এটা বাংলাদেশ। এবার র্যাডক্লিফ লাইন হচ্ছে এইটা প্লাস এইটা, এই দুইটাই। এখন এটা বাংলাদেশ আর এটা পাকিস্তান, বাট তখন দুটোই তো পাকিস্তান, এটা পূর্ব পাকিস্তান, এটা পশ্চিম পাকিস্তান। তো পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সঙ্গে ভারতের যে সীমানা সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। দ্বিতীয় লাইনটা হচ্ছে ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত। আমি একটু বিস্তারিত লিখে দিয়েছি, আপনি ক্লাসটা শেষে স্লাইডটা একটু পড়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন, আমি এত ডিটেল বলছি না। ডুরান্ট লাইন হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে 1893 সালে, তখন মূলত ব্রিটিশ ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে সীমানা নির্ধারিত হয়েছিল তার নাম হচ্ছে ডুরান্ট লাইন, যা বর্তমান পাকিস্তান এবং আফগানিস্তানের সীমানা। এরপরে হচ্ছে গোল্ডস্মিথ লাইন। এই গোল্ডস্মিথ লাইন যখন মানে দেখেন 1871-72 সালে মূলত ইরান এবং পাকিস্তানের সীমানা নির্ধারিত হয়েছিল। এখন প্র্যাকটিক্যালি ইরান কিন্তু পাকিস্তানের সঙ্গে মানে সীমানা যুক্ত নয়, কিন্তু ওই সময়ের হয়তো সীমানা কোনোভাবে আফগানিস্তানের মাধ্যমে হলেও যুক্ত ছিল। তো এটা আসবে না, জাস্ট আমি দিলাম। এই লাইনটা সম্পর্কে প্রশ্ন আগে আসতে দেখিনি, সো ভবিষ্যতে হয়তো আসার কথা না। এই লাইনটা এখন বিলুপ্ত, এই লাইনটা এখন কি বিলুপ্ত, ঠিক আছে, সো এটা আসবে না। আচ্ছা, পরেরটা হচ্ছে চীন ও পাকিস্তান সীমানা চুক্তি অনুযায়ী
সিনো পাকিস্তান লাইন, ঠিক আছে, সিনো পাকিস্তান লাইন মানে এটা সিনো মানে চীন আর পাকিস্তান মানে পাকিস্তান। পাকিস্তানে কিন্তু একটা বড় সীমানা আছে চীনের সঙ্গে। তো চীন এবং পাকিস্তানের মধ্যে 1963 সালে সীমান্ত চুক্তির মাধ্যমে কার্যকর করা হয় এবং সেটি কারাকোরাম অঞ্চলের সীমানা। কারাকোরাম পর্বত বা কারাকোরাম পার্বত্য অঞ্চল সম্পর্কে হয়তো জানেন। কারাকোরাম পার্বত্য অঞ্চলে চীন এবং পাকিস্তান কারাকোরাম পর্বত দ্বারা আলাদা। এই কারাকোরাম পর্বতের নির্দিষ্ট একটা লাইনের নাম হচ্ছে সিনো পাকিস্তান লাইন, যা পাকিস্তান এবং চীনের সীমানা হিসেবে চিহ্নিত হয়। এবং 5 নম্বর হচ্ছে লাইন অফ কন্ট্রোল বা এলওসি। এই লাইন অফ কন্ট্রোল বা এলওসি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীরের মাঝামাঝি, কাশ্মীরের মধ্যে যে সীমানা সেইটা। আমি আরেকবার ব্যাপারটা বুঝিয়ে বলি। এইটা মনে করেন ভারত, আচ্ছা আমি একটা বর্গাকার, এইটা পাকিস্তান, এইটা পাকিস্তান, এটা ইন্ডিয়া, ঠিক আছে। এইবার এই পাকিস্তান আর ইন্ডিয়ার এই দুইজনের সীমানার মধ্যে আরেকটা জায়গা কাশ্মীর, যে সংকট নিয়ে আমি ভারতের ক্লাসের দিনে আলোচনা করেছি। এই কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের দখলে, একটা অংশ ভারতের দখলে, একটা অংশ চীনের দখলে। তো পাকিস্তান এবং ভারতের মধ্যে সীমারেখার নাম মূলত রেডক্লিফ লাইন, কিন্তু এই যে কাশ্মীরে গিয়ে আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীরের মাঝে পাকিস্তান এবং ভারতের যে সীমানা তার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আবার এই কাশ্মীরে ভারত চীনের মধ্যে যে সীমানা সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে। তো এটি বলা হচ্ছে এটি আন্তর্জাতিক কোনো সীমা নয়, বরং ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক নিয়ন্ত্রণ রেখা হচ্ছে এলওসি। এই 5টি লাইন পাকিস্তানের বিভিন্ন সীমানায় অবস্থিত। এবার স্পেসিফিকভাবে কিছু তথ্য আমরা জেনে নেব পাকিস্তান সম্পর্কে। দেখেন, পাকিস্তানের জনক বলা হয় কাকে? মোহাম্মদ আলী জিন্নাকে। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টের নাম কি? ইস্কান্দার মির্জা। এই যে মোহাম্মদ আলী জিন্না, তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে। তাহলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলকে মোহাম্মদ আলী জিন্না। ওই যে যেমনি পাকিস্তান স্বাধীন হয়ে গেল আর অমনি তিনি গভর্নর জেনারেল মানে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেলেন, এই জন্যই দ্বিজাতি তত্ত্ব আনা হয়েছিল। আর ভারতের গভর্নর জেনারেল কে হয়েছিলেন স্বাধীনতার পর? লর্ড মাউন্ট ব্যাটেন, ঠিক আছে। ভারত ব্রিটিশ গভর্নর জেনারেল গ্রহণ করলেও পাকিস্তান কিন্তু ব্রিটিশদের গ্রহণ করেনি। তো এই হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, তিনি পাকিস্তানের জনক এবং একই সাথে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন ইস্কান্দার মির্জা, প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন লিয়াকত আলী খান, মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, যিনি পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ডটার অফ ইস্ট বলা হয় পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফজাইকে, যিনি নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন। ইমরান খানকে বলা হয় অক্সফোর্ড ব্লু। আচ্ছা, বাংলাদেশে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর নাম রেঞ্জার্স। আমাদের যেমন বিজিবি, আমাদের যেমন সীমান্তরক্ষী বাহিনীর নাম বিজিবি, ঠিক একইভাবে পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর নাম রেঞ্জার্স। পাকিস্তানের বিখ্যাত পত্রিকার নাম দ্য ডন, অথবা আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে দ্য ডন কোন দেশের পত্রিকা, দ্য ডন কোন দেশ থেকে প্রকাশিত হয়। পাকিস্তানের গোলযোগপূর্ণ একটি সীমানা এলাকার নাম হচ্ছে সোয়াত উপত্যকা। আফ্রিদি পাকিস্তানের একটি উপজাতি। এই যে শহীদ আফ্রিদি, শাহিন আফ্রিদি আমরা ক্রিকেটার দেখি, আফ্রিদি মূলত পাকিস্তানের একটি উপজাতি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, ISI। খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে ISI কোন দেশের গোয়েন্দা সংস্থা বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা কোনটি। পাকিস্তানের প্রতীক হচ্ছে অর্ধচন্দ্র। পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় করাচি বন্দরকে। বাংলাদেশের প্রবেশদ্বার কাকে বলা হয়? আপনার কাছে প্রশ্ন। পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় করাচিকে। আর যদি প্রশ্ন করি বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কাকে এবং ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে, তাহলে আপনি কি জানেন? যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে সেটি জানান। আজকে এ পর্যন্তই ছিল পাকিস্তান নিয়ে আমার আলোচনা। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আরও একটি দেশ সম্পর্কে আমরা আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ তথ্য জানবো।
তো সে পর্যন্ত বিদায় নিব। বিদায়ের আগে আরেকবার বলবো, ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই পরবর্তী ক্লাসে সাথে থাকবেন। তো এবং পরবর্তী ক্লাস যতক্ষণ না আসছে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা করবেন এবং ইংলিশ মজার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।